আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। ষষ্ঠ ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 এর উদ্বোধন, তরুণ প্রজন্মকে কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করবে না মার্কিন যুক্তরাষ্ট্র, জনগণের ভোটে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন, বললেন মার্কিন রাষ্ট্রদূত। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, এখন সময় দেশ গড়া ও মানুষের ভাগ্য পরিবর্তনের, বললেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে দেশকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে, জানালেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বড় ভূমিকা রাখলেও প্রাণঘাতী দুর্ঘটনায় মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ভারতের মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ নিহত 6। এবং আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে সুপার 6-এর ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে হারিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। তথ্য প্রযুক্তি খাত থেকেই ভবিষ্যৎ রচনা হবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস মানুষের কাছে সরকারের প্রযুক্তি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পাওয়ার কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে 4 দিন ব্যাপী বাংলাদেশের বৃহত্তম এই প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা শুধু বাংলাদেশের নয়, তারা বিশ্ব নাগরিক, বিশ্বে তাদেরকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, আজকের তরুণরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, এই শক্তিশালী প্রজন্মকে কাজে লাগাতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ইন্টারনেট বন্ধ করার কারণে মহাশক্তিশালী শক্তিকে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এদেশ আর জালিয়াতির কারখানা হবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। সম্ভাবনার দরজা খুলে দিয়েছে, যার নেতৃত্বে ছিল তরুণরা। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। বর্তমান তরুণ প্রজন্ম আগেকার প্রজন্ম থেকে সম্পূর্ণ আলাদা। ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হলো, সমস্ত তরুণ সারা দেশে বিক্ষুব্ধ হয়ে গেছিল। সে বিক্ষোভের পরিমাণ এত ছিল, তারা ফুটন্ত তেলের মতো টকবক করছিল। কি হয়েছে? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কারণ বুঝতে পারেন, ইন্টারনেটটা তার প্রাণের কত প্রিয় জিনিস, এটা সহ্য করতে পারতেছে না। এমন টকবক করলো এই উত্তেজনায়, শেষ পর্যন্ত এটা মহাশক্তিশালী একটা সরকারকে পালাতে হলো। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন, আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ ভূঁইয়া এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম। এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ লোগো উন্মোচন করেন। পরে প্রধান উপদেষ্টা ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করবে না ওয়াশিংটন। তিনি বলেন, নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করবে ইউএসএ। আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয়ে তারা জেনেছেন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনে যে দলই সরকার গঠন করবে তাদের সঙ্গে কাজ করবে মার্কিন প্রশাসন। পরে সাংবাদিকদের ব্রিফ করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, পোস্টাল ব্যালট, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে জেনেছে ইউএস এর প্রতিনিধি দল। কমিশন তাদের জানিয়েছে, আসন্ন নির্বাচন ও গণভোটে প্রায় 9.5 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন পর্যায়ে কাজ করবে। পোস্টাল ব্যালট নিয়ে আমরা কি করছি, কিভাবে এগুলো কাউন্ট করা হবে, কোথায় আসবে, ক ধরনের ব্যালট, রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সাথে সময়সীমা কত, ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো আমরা আপনাদেরকে নিয়মিতভাবে জানাতে চাই বা জানাচ্ছি, সেগুলো সম্পর্কে ওনাদের কৌতূহলটা ছিল। আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি এবং বিস্তৃতি সম্পর্কে আমাদের প্রশিক্ষণের বাবদ যেটা ব্যবহার করি আমরা, সেটার একটা নমুনা দেখালাম, ওনারাও দেখেছেন এবং মোটামুটিভাবে আমাদের কাছে যেটা বলেছেন যে এটা একটা জটিল, বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার, তবে দে উইশ আস গুড লাক, এইটা একটা। এর পাশাপাশি ওনারা জানতে চেয়েছিলেন যে আপনার কোড অফ কন্ডাক্টের কথা, যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে। তো আমরা বলেছি যে আমাদের এখানে ইলেকট্রাল এনকোয়ারি, আমাদের এখানে কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সেল আছে, আর আমাদের কনস্টিটিউয়েন্সি লেভেলে আপনার যে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি, ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি, ম্যাজিস্ট্রেটস যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলোকে সমন্বয় করা হচ্ছে। আর মাত্র 14 দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়বেন দলের মনোনীত প্রার্থীরা। নির্বাচনের লড়াইয়ে কেউই পিছিয়ে নেই নিজেদের প্রচারণায়, আর ভোটাররাও মুখিয়ে আছেন যোগ্য প্রার্থীকে বেছে নিতে। তবে এবারের নির্বাচন যেন এক ঐতিহাসিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, গণভোট। প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে চলমান উৎসবমুখর নির্বাচনী প্রচারণার চিত্র নিয়ে দেখুন সীমা শারমিনের প্রতিবেদন। দেশ পরিবর্তনের চাবি এবার ভোটারদের হাতে। সচেতনতামূলক ব্যানারে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্তের ওপর গুরুত্ব দিয়ে আসন্ন নির্বাচনে নতুন দুয়ার খুলে দিয়েছে ব্যতিক্রমী এই গণভোট। প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই সাথে ঐতিহাসিক গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে জনগণের রায়ে। তাই দেশ জুড়ে জুলাই জাতীয় সনদ 2025-এর আলোকে সংবিধান সংস্কারে গণভোটের অর্থাৎ হ্যাঁ অথবা না ভোটের প্রচারণাও চলছে জোরে সোরে। আমরা যে বাংলাদেশ চাই, যে পৃথিবীর অন্য দেশের সাথে তুলনা করতে যদি চাই, হ্যাঁ দিয়ে আমরা এগোতে হবে। গণভোট দিলে আমাদের দেশ ভালো চলবে, এইটাই আমরা চাই। সব মানুষের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আর আমি অবশ্যই আমার ব্যক্তিগত জায়গা থেকে গণভোটের পক্ষে আমি সমর্থন দেব। 2026 সালে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা আমার মনে হয় না যে কোনো চ্যালেঞ্জ আছে, কারণ বাংলাদেশের জনগণ ভোট চায়, ভোটের বিকল্প কিছু নাই। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের 298টি নির্বাচনী এলাকায় মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণার ঝড় তুলেছেন প্রতিদ্বন্দ্বিতার মাঠে। গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণের প্রতিযোগিতায় পিছিয়ে নেই কেউই। উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রতিশ্রুতি নিয়ে বিরামহীন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ভাঙা আছে, অনেক
প্রার্থী আসতেছে, এখানে অনেক প্রতিশ্রুতি দিতেছে। আসলে আমরা চাই বাস্তবায়ন। নতুন প্রার্থী চাই আমরা, যারা হলো জনগণের জন্য কাজ করবে। সবচেয়ে বড় কথা হলো যোগ্যতা সম্পন্ন প্রার্থী চাই আমরা। যে ভালো প্রার্থী যে ইয়ে করতে পারবো, সুশৃঙ্খল লাগবো, ভালো লাগবো, ওই রকম প্রার্থী আমরাই চাই। নগরে বন্দরে পাড়া মহল্লায় চায়ের আড্ডায় ভোটাররাও মেতে উঠেছেন উৎসবের পাশাপাশি সচেতনতামূলক আলোচনায়। গ্রাম কিংবা শহর সবখানেই ভোটাররা নির্বাচিত করতে চান সেই জনপ্রতিনিধিকে যিনি নিজের এলাকার সার্বিক উন্নয়নের মাধ্যমে পাশে থাকবেন এলাকাবাসীর। তো এইবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ মুখর পরিবেশে ভোট দিবে, একটা আনন্দ, একটা উল্লাস। বাংলাদেশের মানুষ ওদের আগ্রহে অপেক্ষা করছে যে একজন ভালো প্রার্থীকে নির্বাচিত করবে, জনগণের প্রতিনিধিত্ব করবে। জনগণের প্রতিনিধিত্ব এমন প্রার্থী হোক যে প্রার্থীরা নির্বাচনের পরে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আমরা চাই নতুন একটা পরিবর্তন করে যারা আসবে তারা মানুষের সকল অধিকার দিবে। নির্বাচন শেষ হলে আমরা দেখতে পাই তাদের আসল চেহারাটা। আমরা এইবার যেন এরকম না হয়, এটা আমরা যে প্রার্থী আসবে তার কাছে এটা আমরা চাবো। জনগণের প্রত্যাশা দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ, যা বিনির্মাণে যোগ্য জনপ্রতিনিধিদের হাত ধরে দেশ পরিচালনায় এগিয়ে যাবে আগামীর নবনির্বাচিত সরকার। সীমা শারমিন, বিটিভি নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ভোট ডাকাতি হতে দেবে না। তিনি ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, এখন সময় দেশ গড়া ও মানুষের ভাগ্য পরিবর্তনের কাজেই সকলকে পরিশ্রম করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার দিবাগত রাতে ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, বহু বছর মানুষ ভোট দিতে পারেনি, অতীতে নানাভাবে ভোট লুট হয়েছে, এবার সেই সুযোগ কাউকে দেয়া হবে না। গাজীপুরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা পেশ করে তারেক রহমান। গাজীপুর আমি মনে করি শুধু শিল্পনগরী না, এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী, গার্মেন্টস নগরী বা গার্মেন্টসের রাজধানী। এখন এই গার্মেন্টসে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে, ভাইরাও কাজ করে এখানে। এই গার্মেন্ট শিল্প কে এনেছিল এই বাংলাদেশে জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি, তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরও আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরও বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসব, যেখান থেকে আবার দেশে আরও বেশি বিদেশে রফতানি হবে। এখন শুধু সেটাই নয়, আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে, এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই খেটে খাওয়া মানুষদের জন্য, যেই মারা খেতে খায়, কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দেব যেটির নাম ফ্যামিলি কার্ড, এবং সেইখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয়। গাজীপুরে সমাবেশ শেষে রাত 1টায় রাজধানীর উত্তরার ঈদগাহ মাঠে দিনের শেষ নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। সেখানে তিনি ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীরের পক্ষে ভোট চান। উত্তরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্য দলগুলোর মতো জামায়াত ইসলামীও নিরাপত্তার শঙ্কা দেখছে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
সকালে ঢাকা 15 আসনে নির্বাচনী গণসংযোগকালে এই কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, জামাত ও নিরাপত্তার আশঙ্কা দেখছে, তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এর সমাধান খোঁজা হবে। জামাতের জনসভায় ব্যাপক জনসমাগম এবং সাড়া পাওয়া যাচ্ছে দাবি করে তিনি বলেন, বিভিন্ন জায়গায় জোটের লোকজনের উপর হামলা চালানো হচ্ছে, নির্বাচনী শৃঙ্খলার বিঘ্ন ঘটানো হচ্ছে। নির্বাচনের মাধ্যমে দেশটাকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি, তবে যেহেতু এখানে আমি নির্বাচন করব, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। এখানে অনেক সমস্যা আছে, জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল কলেজের সমস্যা, এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, ব্যায়ামের কোনো জায়গা নেই, এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। ভোট দেওয়ার পর প্রবাসীদের দেয়া 29,728টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। আজ এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। এক তথ্য বিবরণীতে ইসি জানিয়েছে, ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে 7,66,862টি। ভোটার ব্যালট গ্রহণ করেছেন 4,99,328টি। ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন করেছেন 4,32,989 জন ভোটার। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে 3,79,579টি ব্যালট। বাংলাদেশে পৌঁছেছে 29,728 ব্যালট। পোস্টাল ব্যালট 12 ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল 4:30টার মধ্যে পৌঁছলেই কেবল গণনা করবে ইসি। এদিকে দেশের ভেতরের 3 শ্রেণীর নাগরিকের ব্যালট এখনও ফেরত আসা শুরু হয়নি। দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন 15,33,000 ভোটার। চট্টগ্রাম অঞ্চলের ডেইরি খাতের উন্নয়ন, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার আজ দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীতে একে এগ্রো অ্যান্ড ডেইরি হাব সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশে প্রতি বছর 5,000 কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করা হচ্ছে, অথচ দুধের উৎপাদন বাড়িয়ে এর চেয়ে কম খরচে আমাদের দুগ্ধ শিল্পকে সমৃদ্ধ করতে পারি। আমাদের সকলের উচিত দুধের আমদানি কমিয়ে ডেইরি শিল্পকে সমৃদ্ধ করা। এর আগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় গরুর দুধ পাস্তুরিতকরণ ও বিপণনকারী প্রতিষ্ঠান একে এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। পরে দুগ্ধ বিপণনকারী প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় একে এগ্রো ফার্মের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাইন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পতিত আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 1 ফেব্রুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1 আজ এ আদেশ দেন। একই ট্রাইব্যুনালে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলে। এ মামলায় আজ গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করেন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী। এখন পর্যন্ত এ দুটি মামলায় সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী ও ব্যারিস্টার আরমান। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের শুনানি 2 ফেব্রুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2-এ আজ রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করা হয়। সকালে এসব মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তা সহ মোট 21 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সকালে সার্কিট হাউসে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সহ অন্যান্যরা। কর্মশালায় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বক্তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছে। আজ সকালে বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণ করার সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় অজিত পাওয়ার ছাড়াও উড়োজাহাজের 2 পাইলট সহ 5 জন নিহত হয়েছে। উড়োজাহাজটি আজ স্থানীয় সময় সকাল 8টায় মুম্বাই থেকে বরামতির উদ্দেশ্যে রওনা হয়। 1 ঘন্টা পর এটি বরামতি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। ইন্ডিয়া টুডে তথ্য অনুযায়ী দুর্ঘটনার পর উড়োজাহাজটির বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে। এর ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে আছে। অজিত পাওয়ার বরামতিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছানোর কয়েক ঘন্টা পরে হরমুজ প্রণালীর কাছে আকাশসীমায় সরাসরি গুলি বর্ষণের মতো সামরিক কার্যকলাপের ঘোষণা দিয়েছে ইরান। এই কারণে দেশটির বিমান বাহিনী একটি নোটিশ জারি করেছে, যা এই অঞ্চলে তীব্র উত্তেজনার প্রতিফলন। মঙ্গলবার প্রকাশিত নোটিশটিতে বিমান চলাচল সংক্রান্ত সতর্কতায় বলা হয়েছে, ইরানি বাহিনী 29 জানুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালীর চারপাশে 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে লাইভ ফায়ার মহড়া চালাবে। নির্ধারিত এলাকার আকাশসীমা ভূমি স্তর থেকে 25,000 ফুট পর্যন্ত সামরিক কার্যকলাপের সময়টা বিপজ্জনক বলে ধরা হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে ইরান, কারণ মার্কিন বিমান বাহিনীও বিশাল এলাকা জুড়ে প্রস্তুতিমূলক মহড়া ঘোষণা করেছে, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের টেকসই ক্ষমতা প্রদর্শন করা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তাদের বিমান বাহিনীর অংশ 9th এয়ারফোর্স এফসেন্ট এই আকাশ মহড়া পরিচালনা করছে। এই মহড়া ঘোষণার একদিন আগেই মার্কিন নৌবাহিনীর বিমান বাহিনী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যে পৌঁছায়। সম্ভাব্য মার্কিন সামরিক হামলার ব্যাপারে প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রতিবেশী যেসব দেশে তেহরান হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, সেই দেশ শত্রু হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। রাশিয়া ইউক্রেন যুদ্ধের গত প্রায় 4 বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন 2 দেশের 18 লাখের বেশি সেনা। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। CSIS এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনীর তুলনায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। যে 18 লক্ষাধিক সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে 12 লাখই রুশ বাহিনীর। এই 12 লাখ রুশ সেনার মধ্যে নিহত হয়েছেন 3,25,000-এর কিছু বেশি, বাকিদের বেশিরভাগই আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন বেশ কয়েক হাজার সেনা। রুশ বাহিনীর এই ক্ষতি সম্পর্কে CSIS এর প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী বিশ্বের কোথাও কোনো যুদ্ধে এত বেশি হতাহত এবং ক্ষতির শিকার হয়নি। ক্ষতি অবশ্যই ইউক্রেনেরও কম হয়নি। গত 4 বছরের যুদ্ধে ইউক্রেনের 6 লাখেরও বেশি সেনা হতাহত এবং নিখোঁজ হয়েছেন।
সিআইএস এর তথ্য অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর 1 লাখ থেকে 1,40,000 সেনা নিহত হয়েছেন। সিএসআইএস এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি এ যুদ্ধ চলতে থাকে তাহলে 2026 সালের বসন্তকাল পর্যন্ত এই সংখ্যা পৌঁছাবে প্রায় 20 লাখে। যুক্তরাষ্ট্র ও সিউলের মধ্যে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রতিরক্ষা বা অবস্থান রূপান্তর নিয়ে আলোচনা চলার মধ্যেই উত্তর কোরিয়া সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত স্বল্প পাল্লা ছিল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, স্থানীয় সময় গতকাল বিকেলে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো দেশটির পূর্ব উপকূলের কাছের সাগরের দিকে ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রগুলো আনুমানিক 350 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। জাপানের কোস্টগার্ড আলাদাভাবে জানায়, তারা উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত বলে ধারণা করা কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যেগুলো কয়েক মিনিট পর পতিত হয়। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি বলেন, এসব ক্ষেপণাস্ত্র জাপানের উপর কোনো প্রভাব ফেলবে না। দক্ষিণ কোরিয়ায় জাতীয় নিরাপত্তা দপ্তর উত্তর কোরিয়াকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়ে এগুলোকে উস্কানিমূলক কর্মকাণ্ড ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিক তথ্যে জানা গেছে, দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ায় রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মেলবোর্নের দক্ষিণ পশ্চিমে উটওয়েজ অঞ্চলে দাবানলের ঝুঁকিতে থাকা 4টি শহরের কয়েকশো মানুষকে দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশের আরও 3টি গ্রামীণ এলাকার বাসিন্দাদেরও এলাকা ছাড়তে বলা হয়েছে। সতর্ক বার্তায় বলা হয়েছে, চরম আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং জনপদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ভিক্টোরিয়া রাজ্যে সম্পূর্ণ আগুন জ্বালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে সেখানে 6টি বড় দাবানল জ্বলছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের ওয়ালপিউপ ও হোপ টাউন শহরে তাপমাত্রা সর্বোচ্চ 48.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এটি আগের রেকর্ড 48.8 ডিগ্রিকে ছাড়িয়ে গেছে। তীব্র গরমের কারণে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট খেলোয়াড় ও দর্শকদের সুরক্ষায় সেন্টার কোর্টের ছাদ বন্ধ রাখা হয়েছে। মেলবোর্নে তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের বড় অংশ জুড়ে গরম বাতাস স্থায়ীভাবে অবস্থান করছে। ভিক্টোরিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে। আবারও দেশের খবর। পাহাড় আর সমুদ্র ঘেরা বন্দর নগরী চট্টগ্রামের যানজট নিরসনে এক বড় আশার নাম ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উদ্বোধনের পর যাতায়াতে স্বস্তি এলেও সাম্প্রতিক সময়ে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় এই স্বপ্নের পথ দিয়ে যাতায়াতে মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান। পাহাড় আর সমুদ্রের মেলবন্ধনের শহর চট্টগ্রামে যানজট নিরসনে আশীর্বাদ হয়ে এসেছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কিন্তু উদ্বোধনের পর থেকেই এই স্বপ্নের পথ এখন অনেকের কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দ্রুতগতির কারণে প্রাণঘাতী দুর্ঘটনা আর রাতের আধারে ছিনতাইয়ের ভয়, সব মিলিয়ে এক অজানা আতঙ্কের নাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মাত্র কয়েকদিন আগেই এক্সপ্রেসওয়ে থেকেই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে ছিটকে পড়ে। এতে প্রাণ হারান চট্টগ্রাম বন্দরের এক কর্মচারী। অভিযোগ উঠেছে এক্সপ্রেসওয়ের নিরাপত্তা রেলিংয়ের উচ্চতা ও স্থায়িত্ব নিয়ে। শুধু তাই নয়, ভাগগুলোতে নেই পর্যাপ্ত দিক নির্দেশনা বা গতিরোধক ব্যবস্থা। ফাঁকা রাস্তার কারণে মানুষের গাড়ির স্পিড বেশি উঠে, আমাদের সিএনজিগুলো তো 40 বেশি উঠে না। আর অন্য অন্য গাড়িগুলো যেভাবে চলে এটা আমরা বাড়ি মালামো করতে পারি না, ফুট করে চলে যায়। স্পিড বেশি থাকার কারণে যাই দুর্ঘটনা ঘটে। যারা অতিরিক্ত গতিবিধি, এটার জন্য একটা মামলা মিটার বসাই দিলেই তো হয়, অটোমেটিক মামলা হয়ে যাবে। ওটা দিলেই তো ভালো হবে, এখানে আর অ্যাক্সিডেন্টও হবে না। বিশেষ করে কার বেশি অ্যাক্সিডেন্ট হয় আর মোটরসাইকেল। এখানে তো মোটরসাইকেল ওটা নিষিদ্ধ। ওই জায়গার গোড়ার জায়গায় টোল দিলে ওখানে 20-50 টাকা দিলে ওদেরকে ছাড়িয়ে দেয়, তো অ্যাক্সিডেন্ট কেন হবে না? ওরা তো এখানে উঠে রেস খেলে। বিশেষ করে ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে আমি মনে করি যে বড় বড় স্পিড ব্রেকার আর একটু বাড়ায় দেওয়ার দরকার।
দিনের আলোয় যেই পথটি ঝকঝকে দেখায়, রাত নামলে সেটি হয়ে ওঠে অপরাধীদের স্বর্গরাজ্য। নির্জনতার সুযোগ নিয়ে এখানে নিয়মিত ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও পুলিশের টহল না থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে সহজে। না, আমরা তো এইখানে আমাদের ডিউটি প্লাস এখানে আমরা যেখানে আছি আমরা এখানে উঠতে দিচ্ছি না। এটা আমাদের কর্তৃপক্ষ, এখানে পুলিশ থাকে, ওনারা আমরা তো আর এখানে কিছু শাস্তির ব্যবস্থা নিতে পারি না। পুলিশ থাকে, সার্জেন্ট থাকে, তখন ইয়ে করলে ওনারা হয়তো মামলা দেয়। আমাদের যে স্পিড ক্যামেরা লাগানো আছে, বাট এটা কার্যকারিতা বলতে মানে ফাইনটা অ্যাড করা হয় না, যে এটা গাড়ি স্পিডের বাইরে যদি উঠে এটার মানে কোনো ফাইন বা নির্ধারণ করা হয় না। এই কারণে আসলে আমাদের থেকে অনেকে জিজ্ঞেস করে, ভাই এটা এই স্পিডের কোনো জরিমানা হয় কিনা। আমরা তাদেরকে বোঝাই, মানে এখনো হয় নাই, যে পরবর্তীতে এটা হচ্ছে যুক্ত করা হবে আর কি। কর্তৃপক্ষ দাবি করছে চালকদের অসচেতনতাই মূল কারণ, তবে তাদের মতে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে যা ধীরে ধীরে সমাধান করা হচ্ছে। এই দুর্ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি, প্রায় সবগুলো দুর্ঘটনায় আমরা দেখেছি যারা চালক ছিলেন, চালকদের অসাবধানতা অথবা আইন অমান্য করা। দুর্ঘটনা হয়েছে যেটি আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটা গাড়ি নিচে পড়ে গিয়েছে, ওটা প্রায় 150, আমি নিজে সাইটে গিয়ে দেখেছি 150 কিলোমিটার বেগে ওই গাড়িটি যাচ্ছিল, এবং যিনি চালনা করছিলেন আমার মনে হয় উনি সঠিক সচেতনভাবে গাড়িটা চালাচ্ছিলেন না, যেই কারণে এই ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন পথচারী এতে নিহত হয়েছে, এবং আরেকটি দুর্ঘটনা হয়েছে যেটি গাড়ির জানালা দিয়ে মাথা বের করে দিয়েছিলেন অনেক দূর পর্যন্ত, ওটা আঘাত, ওখানে ওনার মাথা আঘাতগ্রস্ত হয়ে এটা দুর্ঘটনা কবলিত হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ পূর্ণাঙ্গ শেষ হতে আরও প্রায় 1 বছর লাগতে পারে। আমাদের সবগুলো র্যাম্প যদি চালু হয়, আপাতত যে 9টা র্যাম্প আমরা চালু করব, 5টা স্থগিত অবস্থায় আছে, তাহলে প্রতিটা র্যাম্প যখন চালু হয়ে যাবে সেখানে কিন্তু আমাদের সিকিউরিটির ব্যবস্থা থাকবে, কাজে এটা অনেকটা সিকিউর হয়ে যাবে। এখন আসলে র্যাম্পগুলো চালু না হওয়াতে অনেকটা ইনসিকিউর হয়ে গেছে। প্রযুক্তি, নজরদারি এবং সচেতনতার সমন্বয়ে এই মরণফাঁদ আবারও স্বপ্নের রাস্তায় পরিণত করার দাবি নগরবাসীর। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের দীর্ঘদিনের আশা, ভরসা এবং প্রত্যাশা পূরণ করতে হবে। কোনো অভিযোগ যেন না আসে, সেভাবে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করবে, কিন্তু এবার সে সুযোগ নেই, কারণ আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়ে রেখেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সহ উপজেলার আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো ফেনীতে জমে উঠেছে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণা। এর অংশ হিসেবে ফেনী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুন্সি রফিকুল ইসলাম মজনু ও জামায়াত প্রার্থী অ্যাডভোকেট SM কামাল উদ্দিনের নির্বাচনী গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে পরশুরাম পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোলাপাড়া এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির মনোনীত প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু। অন্যদিকে 11 দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট SM কামাল উদ্দিনও ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী মাঠে। তিনি পরশুরাম উপজেলার মুন্সিরহাট এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এবার শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন এবং মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,506.08, যা গতকালের চেয়ে শতকরা 0.79 বেশি। এছাড়া CAC 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,144.08, যা গতকালের চেয়ে শতকরা 1.00 বেশি। আজ 187টি কোম্পানির 19,25,182টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 8 কোটি
59,32,000 টাকারও বেশি। এর মধ্যে 86টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 78টির কমেছে এবং 23টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: US ডলার 122.36 টাকা, সিঙ্গাপুর ডলার 97.15 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 85.81 টাকা, কানাডিয়ান ডলার 90.15 টাকা, হংকং ডলার 15.50 টাকা, ইউরো 147.37 টাকা, ব্রিটিশ পাউন্ড 169.50 টাকা, সৌদি রিয়াল 32.24 টাকা, কাতার রিয়াল 33.17 টাকা, UAE দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 396.33 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.82 টাকা, থাই বাথ 3.90 টাকা, ভারতীয় রুপি 1.33 টাকা এবং চীনা ইউয়ান 17.65 টাকা। এবার খেলার খবর। ক্রিকেট। নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে সুপার 6-এর ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে টানা 5 ম্যাচে জয় পেয়েছে নিগার সুলতানার দল। মুলাপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করে। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 165 রান করে বাংলাদেশ। জবাবে থাইল্যান্ড 8 উইকেট হারিয়ে করে 126 রান। ওপেনার জোয়াইরিয়া ফেরদৌস 45 বলে 3টি 4 ও 4টি ছক্কায় 65 রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া মুস্তারি 42 বলে 9টি 4 ও 1টি ছক্কা করেন 59 রান। মূলত এই দুই ব্যাটারের ইনিংসেই বাংলাদেশ পায় বড় সংগ্রহ। রান তাড়ায় থাইল্যান্ডের ওপেনার নাথাকান চান্থাম দলকে উপহার দেন 41 বলে 7টি 4-এ 46 রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে বল হাতে পেসার মারুফ আখতার 4 ওভারে 25 রানে নেন 3টি উইকেট। মিডিয়াম পেসার ঋতু মনি নিয়েছেন 20 রানে 2টি উইকেট। বাংলাদেশের পরের ম্যাচ আগামী শুক্রবার, প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সুপার 6 রাউন্ড শেষে শীর্ষ 4-এ থাকলে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি নেতৃত্ব গুণ, শৃঙ্খলা বোধ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাকুলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পরে মেয়র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.7 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 33 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 39 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 4টায়, ভাটা সকাল 9টা 47 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4টা 5 মিনিটে। ভাটা শুরু হবে রাত 10টা 30 মিনিটে।